গুলশানে সাইফুজ্জামান চৌধুরীর দুটি ফ্ল্যাট জব্দ দুদকের। এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রধান আসামি শেখ হাসিনা, বাকিদের পরিচয় এখনই প্রকাশ নয়। ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২১ জুলাই চূড়ান্ত প্রতিবেদন। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রি। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড ও সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদন পাওয়ার পর চিফ প্রসিকিউটর জানান, মামলার স্বার্থে বাকি আসামির সংখ্যা ও নাম জানানো যাচ্ছে না। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এসব কথা জানান। মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে আসেন। এ সময় হেফাজত নেতা মামুনুল হক বলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। চিফ প্রসিকিউটর বলেন, ২১ জুলাই এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে তাণ্ডব ও সহিংসতায় ৫৮ জনের নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। রাজশাহীর শহরে সরকারি বিভিন্ন দপ্তরের বহু কোয়ার্টার ও কলোনির বহুতল ভবন বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও দেয়ালে ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছা। সরকারি বাসা হলেও বেশি ভাড়া বা অন্যান্য সুবিধার অভাবে থাকছে না কর্মকর্তা কর্মচারীরা। ফলে কোটি কোটি টাকার সরকারি সম্পদ অযত্নেই নষ্ট হচ্ছে। এসব ভবন নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে গণপূর্ত বিভাগ। সজীব আহমেদের ছবিতে বাকেটে জানাচ্ছেন মারুফ হাসান। গাছগাছালিতে আচ্ছন্ন, মনে হবে ভৌতিক কোনো মুভিতে দেখা পরিত্যক্ত ভবন, কিন্তু এগুলো মূলত একসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবন। সময়ের সঙ্গে সঙ্গে সে ভবনের অনেকগুলো এখন পরিত্যক্ত। কোথাও দেয়ালের ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছার দখল। নগরের অপর প্রান্ত টিবি পুকুর, এখানে ভবন ফাঁকা নেই। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনের কিছু অংশে এখনো বসবাস করছেন অনেক পরিবার। জীবনের ঝুঁকি জেনেও বিকল্প আবাসনের অভাবে আর খরচ কমাতে সেখানে বসবাস করছেন তারা। উপায় তো নাই, এখন মরিয়ার বাতি আর নিচে থাকতে হবে, ঝুঁকি নিয়ে থাকতে উপায় আছে, বুঝতে তো পারছেন। মানে আপনার খুব রিস্ক থাকে। পাশনে যে বিল্ডিং আছে সব ভাঙচুর, আমি দেখলাম ভিতরে দিকে, উপরে সব চটালাই হয়েছে। দেখেও ভয় লাগে, রিক্স। একটু ঝড় বৃষ্টি হলে সব বাসার লোকজন এসে বাইরে দাঁড়ায়, তারপরে আবার পরে উঠে এরা জোর জবরদস্তি আছে, সরকারি চাকরিজীবী, তবে এরা জোর করেই এখানে থাকে। আবার তুলনামূলক ভালো অবস্থার কিছু সরকারি ভবন দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এসব সরকারি বাসার ভাড়া তুলনামূলক বেশি। অবস্থানগত অসুবিধার কারণে অনেক কর্মকর্তা কর্মচারী সেখানে উঠতে আগ্রহ দেখান না। সে কারণেও পড়ে নষ্ট হচ্ছে সরকারি এসব সম্পদ। প্রায় ৮ বছর ধরে আমি দেখে আসছি, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে মানুষজন তেমনভাবে থাকে না, এখানে নেশাখোরের আড্ডা হয়ে গেছে। যেসব ভবন সংস্কারের উপযোগী সেগুলো মেরামত করা হবে, আর যেগুলো ব্যবহারের অনুপযোগী সেগুলো অপসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। হেলেনাবাদ এবং মহিষবাদন দুইটা কলোনির জন্য অলরেডি আমরা প্রস্তাব পাঠিয়েছি, যেখানে আধুনিক বিল্ডিং ভবন হোক, হাইরাইজ বিল্ডিং হোক, যাতে আমাদের রাজশাহী যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন ওখানে বসবাস করতে পারে, তারা যেন এই সুযোগ সুবিধাটা পায়। আমরা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের তরফ থেকে আমরা আগিয়ে রেখেছি। এখন আমরা যদি গ্রিন সিগন্যাল পাই বা পরবর্তী ধাপে আমরা যাবো আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারি এই ভবনগুলোয় সময়ের সাথে সেবার মান এবং মূল্যের সমঝোতা বজায় রাখলে বাড়বে সরকারি এই আবাসিক কলোনিগুলোর ব্যবহার। সেই সঙ্গে সরকারি কোষাগারে যুক্ত হবে বিপুল পরিমাণ অর্থ। মারুফ হাসান, এখন, রাজশাহী। ২ দফা মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর ৪ লেন সড়ক প্রকল্পের নির্মাণ কাজ। প্রকল্পের দুটি প্যাকেজের কোথাও শ্রমিক নেই যন্ত্রপাতি। জমি অধিগ্রহণ জটিলতার কারণে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে কবে শেষ হবে কাজ তা বলতে পারছে না কেউই। সজীব খানের ক্যামেরায় বাকেটে জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান।
ঢাকা শরীয়তপুর নির্মাণাধীন 4 লেন সড়ক প্রকল্প জুড়ে খানাখন্দ আর সরু সড়কে ধীর গতিতে হেলে দুলে চলছে যানবাহন। বর্ষা এলে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। কাদা পানিতে একাকার হয় সড়ক, সেই সড়কেই ঝুঁকি নিয়ে কচ্ছপ গতিতে যানবাহনের ছুটে চলা। 30 জুন শেষ হয়েছে প্রকল্পের দ্বিতীয় দফা মেয়াদ। 2টি প্যাকেজের কাজ কার্যত বন্ধ। নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান কার্যক্রম। বাকি একটি প্যাকেজের কাজ চলছে ঢিলে তালে। প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, নষ্ট হচ্ছে সময়, ঘটছে দুর্ঘটনা। যাতায়াতে চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। ফুল যাত্রী নেয়া এই গাড়ি পোল্টি খায়, উল্টে যায়, গাড়ির সমস্যা, যাত্রীদের সমস্যা, এই ভোগান্তি আমাদের কখন শেষ হবে বলেন? জায়গায় জায়গায় কাজ করছে, 1 কিলো 1.5 কিলো হয়তো বা ভালো করছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মনে করেন যে ভাঙা। রাস্তাঘাটে যদি পানি জমে যায়, গাড়ির তলায় জায়গা, গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায়, গাড়ির বডি নষ্ট হয়ে যায় জং দইরা। এই রাস্তার কারণে প্রত্যেকটা গাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। ব্রেকের সমস্যা হচ্ছে, আপনার সাসপেনশনের সমস্যা হচ্ছে, ব্রেকের সমস্ত কিছু। শুধু সড়ক নয়, কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন কাজিরহাট সেতুর নির্মাণ কাজও বন্ধ। 5 মাস ধরে নেই কোনো কর্মযজ্ঞ। অলস পড়ে আছে নির্মাণাধীন সেতুটি। 6 বছর আগে শুরু হওয়া সেতুর ঠিকাদারেরও কোনো হদিস নেই। এই ব্রিজটা 2000 সালে কাজ শুরু হয়েছে, এই পর্যন্ত কাজ হয় নাই। 40% কাজ শেষ হয়েছে এবং 60% কাজ বাকি রয়েছে। বর্তমানে 3 মাস ধরে কোনো কাজই চলে না। জমি বুঝে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারেনি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিনিধির। আর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর আশ্বাস, বর্ধিত মেয়াদেই শেষ হবে নির্মাণ কাজ। এটা তো ডিসি অফিসের কাজ, এটা তো আসলে আমরা বুঝবো না। আমাদেরকে রোড অফিস জায়গা বুঝিয়ে দিবে, আমরা কাজ করতে পারবো। ঠিকাদার যে সে কিছু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা তাকে এর মধ্যে চিঠি দিয়েছি যে সে যদি দ্রুত হইতে কাজ শুরু না করে খুব দ্রুত, তাহলে তাকে কন্ট্রাক্টটা বাতিল করে নতুনভাবে আমরা এগোবো। 6 বছর ধরে ঝুলে থাকা প্রকল্পটির জমি অধিগ্রহণ জটিলতার কথা স্বীকার করে শিগগিরই সমস্যা কেটে যাবে বলে আশ্বাস জেলা প্রশাসকের। ল্যান্ড অ্যাকুইজিশন আসলে এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন কোনো কাজ না। আসলে এখানে আপনার সময় লাগবে, নেচারটাই এরকম যে আপনার কিছুদিন সময় তো লাগে। 3টি প্যাকেজে ঢাকা শরীয়তপুর 27 কিলোমিটার সড়ক নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1682 কোটি টাকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। প্রাকৃতিক সম্পদে ভরপুর পাকিস্তানের বিস্তীর্ণ ভূখণ্ড বেলুচিস্তান প্রদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে অস্থিতিশীল ও বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার খবরে ঝুঁকিতে চীনের $6000 কোটি প্রকল্প। এছাড়া বিরল খনিজ নিয়ে চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে পাকিস্তান সরকারের দেয়া প্রতিশ্রুতিও এখন হুমকির মুখে। যদিও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দাবি, বেলুচিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। বাকিটা জানাচ্ছেন তানভীর জনি। পাকিস্তানের মোট আয়তনের প্রায় 44% জুড়ে বেলুচিস্তান প্রদেশ, যেখানে বসবাস প্রায় 1.5 কোটি বাসিন্দার। বিশাল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়ার পরও এটি পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে অনগ্রসর। অথচ বেলুচিস্তানের তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ, তামা থেকে বিপুল রাজস্ব অর্জন করে পাকিস্তান সরকার। প্রাকৃতিক সম্পদের একটি অংশ ঘনিষ্ঠ মিত্র চীন ও যুক্তরাষ্ট্রকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। এমন অবস্থায় বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণায় ঝুঁকির মুখে চীনের $6000 কোটি অর্থনৈতিক করিডোর প্রকল্প, যা মহাসড়ক, রেলপথ ও পাইপলাইনের মাধ্যমে বেলুচিস্তান প্রদেশের গভীর সমুদ্র বন্দরকে চীনের জিনজিয়াং অঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে, যা প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ। বিতর্কের কেন্দ্রবিন্দুতে করিডোরের সবচেয়ে কৌশলগত পয়েন্ট বেলুচিস্তানের গাদার সমুদ্র বন্দর। এখন প্রদেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্বভৌম রাষ্ট্রে পরিণত হলে বিপাকে পড়বে পাকিস্তান সরকার। যদিও চুক্তি অনুযায়ী এই বন্দর পরিচালনা করবে চীন, তবে প্রশ্ন থেকে যায়, একটি স্বাধীন বেলুচিস্তান চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো মেনে চলবে কিনা।
এদিকে পাকিস্তানের সবচেয়ে বড় তামা ও স্বর্ণের খনি বেলুচিস্তানের সাইন্দাক চীনকে ইজারা দেওয়া হয়েছে, যার মেয়াদ 2022 সালে বাড়ানো হয়েছে 15 বছরের জন্য। প্রতিষ্ঠিতের সাম্প্রতিক অস্থিরতায় বাধার মুখে পড়ে খনির অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন। এই প্রকল্প থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে গেল বছর পাকিস্তান আয় করে প্রায় $75 কোটি। তবে নিরাপত্তার শঙ্কায় এখন বন্ধের মুখে এই প্রকল্প। অন্যদিকে গেল বছর সেপ্টেম্বরে পাকিস্তানের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের $50 কোটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ব্রিফকেসে করে চকচকে কিছু খনিজ সম্পদ দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এটি ছিল মার্কিন বিনিয়োগে নিজেদের খনিজ সম্পদের দুয়ার খুলে দেওয়ার প্রচেষ্টার অংশ। তবে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বগতি দাবি করেন, পাকিস্তান ও বেলুচিস্তানের সম্পর্ক অবিচ্ছেদ্য। সামাজিক মাধ্যমে ছড়ানো প্রোপাগান্ডার বিরুদ্ধে দাঁড়াতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি। পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ খনিজ ভাণ্ডারগুলো মূলত বেলুচিস্তানে। এখন চীন ও যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করতে পারবে সেটি বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বেলুচিস্তানের অস্থিরতার মূলে রয়েছে সম্পদের মালিকানা, রাজনৈতিক বঞ্চনা ও সামরিকীকরণের মতো দীর্ঘদিনের ক্ষোভ। তানভীর চনি, এখন বিশ্ব। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।